ছোঁয়া থাপ্পড় দিতে হাত এগিয়ে নিতেই শুভ্র ছোঁয়ার হাত ধরে ফেলে শক্ত করে। এতে ছোঁয়ার বিরক্তি লাগে খুব। রকিকে মারতে পারলেই যেন ছোঁয়ার এই বিরক্তি কাটবে। রকিরও মন খারাপ হয়ে যায় ছোঁয়া শুভ্র সামনে ওকে মারতে চেয়েছে বলে। একটু লজ্জা আর অপমানবোধও লাগে রকির। শুভ্র দাঁত কিরমির করে ছোঁয়াকে বলে, জোর করে মারপিট করে ভালোবাসা হয় না বুঝিস না তুই? তো কি করব? এই মাথা মোটা কি বুঝতেছে সে কি হারাতে যাচ্ছে? তানহা রকি আমরা তো সেই স্কুল লাইফ থেকে ফ্রেন্ডস, তাহলে রকি কেন বুঝতেছে না তানহার অনুভূতিগুলো? ও তো তানহাকে খুব ভালো করেই চিনে। শুধুমাত্র রকিকে ভালোবাসে বলে কোনো ছেলের দিকে চোখ তুলে তাকায়নি কখনো, কথা বলা তো দূরের কথা। আচ্ছা আচ্ছা শান্ত হ তুই। তুই রেগে আছিস, বসো কিছুক্ষণ মাথা ঠান্ডা কর। আমি কথা বলতেছি রকির সাথে। এটা বলেই শুভ্র রকির হাত ধরে ওর বেকনিতে নিয়ে যায়। রকিও বাধ্য ছেলের মতো গেল শুভ্র সাথে। রকির বেলকনিটা বেশ বর্ষর, একদম গুছানো পরিপাটি। দেখেই বোঝা যাচ্ছে রকি ছেলেটাও বেশ গুছানো। শুভ্র খানিক মুগ্ধ হয় রকির প্রতি। এমন গুছানো মানুষ শুভ্র বেশ পছন্দ। রকি ভাবতে থাকে সেদিনের কথা যেদিন সে প্রথম দেখেছিল ছোঁয়াকে। ক্লাস 9-এ থাকতে রকি স্কুল চেঞ্জ করে ছোঁয়াদের স্কুলে ভর্তি হয়েছিল। রকি স্কুলে পা রাখতেই একটা কুটকুট হাসির শব্দ ওর কর্ণকুহরে প্রবেশ করে আর ও কিছু না ভেবেই ছোঁয়াকে গিয়ে বলে, মেয়ে হাসিটা খুব সুন্দর তোমার। আর সেই থেকেই ওরা বন্ধু। তানহা সেদিন আসেনি স্কুলে, অসুস্থ ছিল তানহা বেশ। পরে কয়েকদিন পর তানহা স্কুলে আসলে তানহার সাথেও খুব ভালো সম্পর্ক হয়ে যায় রকির। কলেজ লাইফে পা রাখতেই তানহা বুঝতে পারে সে রকির জন্য কিছু অনুভব করে, কিন্তু বন্ধুত্বের সম্পর্ক নষ্ট হবে ভেবে সে কাউকে কিছু জানায়নি। হঠাৎ শুভ্র কথায় হুঁশে ফিরে রকি। তা দেশ ছাড়ার পরিকল্পনা কেন আসলো তোমার মাথায়? কিছু মনে করো না, বয়সে ছোট হবে তাই তুমি করে বললাম। যাকে আমি ভালোবেসে আসছি 6-7 বছর ধরে সে নাকি ভালোবাসে অন্য কাউকে। কি করব বলুন? জোর করে সব হলেও ভালোবাসা পাওয়া যায় না, তাই চলে যাচ্ছি দেশ আর দেশের মানুষের মায়া কাটিয়ে। তোমার ভালোবাসার মানুষ অন্য কাউকে ভালোবাসে বলে তুমি দেশ ছেড়ে যাচ্ছ। পারছো না সহ্য করতে এমন অসহ্যকর কষ্ট। একবার ভাবো তো তানহার কথা। মেয়েটার কি অবস্থা হচ্ছে? তোমার মতো একই নৌকায় মেয়েটাও ভাসতেছে। ছোঁয়ার থেকে যতটুকু শুনলাম মেয়েটাও তোমাকে পাগলের মতো ভালোবাসে। নিজে যে কষ্ট পাচ্ছ সেই একই কষ্ট তুমি মেয়েটাকেও দিচ্ছ। এটা কিন্তু ঠিক না। আমি কোথায় জানি শুনছিলাম মন ভাঙার কষ্ট শুধু সেই বুঝে যার মনটাও ভেঙেছে কাউকে ভালোবাসে, তাহলে তুমি কেন বুঝতে চাইছো না তানহার কষ্টটা? তুমি পারোনি তোমার ভালোবাসার পূর্ণতা দিতে, কিন্তু তুমি পারবে তানহার ভালোবাসার পূর্ণতা দিতে। আর কষ্ট দিও না মেয়েটাকে। বিয়েটা করে নাও। সম্পর্ক ধীরে ধীরে ঠিক হয়ে যাবে। চিহ্ন সন্ধ্যায় ছোঁয়া আর শুভ্র বাসায় ফিরে। তানহা অনেক খুশি হয়েছে। দুই পরিবারের উপস্থিতিতেই তাদের বিয়েটা হয়ে গেল। রকি মেনে নিতে পারেনি, তবে তানহার ভালোবাসাকে সম্মান করতে বাধ্য হয়েছে। শুভ্র ফোন করে বাসায় জানিয়ে দিয়েছিল তারা ফিরতে দেরি হবে, তাই কেউ আর কোনো প্রশ্ন করেনি। ছোঁয়া ফ্রেশ হয়ে বসতেই জায়দা বেগম কফি নিয়ে হাজির হয়। ছোঁয়া এখন আবারও আগের মতো সন্ধ্যায় কফি খাই জায়দা বেগমের হাতে। কিন্তু তবুও সেলিনা পারভীনের জন্য মাঝে মাঝে একটু বেশিই মন খারাপ হয় ছোঁয়ার। ছোঁয়াকে কফি দিয়ে জায়দা বেগম চলে যান নিজের রুমে। গিয়ে দেখেন জীবন মির্জা কেমন জানি ছটপট করছেন। জায়দা বেগম খুব ভয় পেয়ে যান। জীবন মির্জার বুকে জ্বালা করছে খুব। জায়দা বেগম সবাইকে ডাকতে চাইলে জীবন মির্জা বাধা দেন, ডাক্তারকে ডাকতেও দিলেন না। জায়দা বেগম সং হয়ে বসে আছেন। স্বামীর অবস্থা দেখে কষ্ট হচ্ছে খুব, কিন্তু কিছু করার নেই উনার। কিছুক্ষণ পর জীবন মির্জা কিছুটা শান্ত হলেন, আগে থেকে একটু সুস্থতা অনুভব করছেন। জায়দা বেগমের হাত ধরে জীবন মির্জা অপরাধীর মতো বলেন, আজ একটা কঠিন সত্য বলবো তোমায়। অনেক বড় অন্যায় করেছি তোমার সাথে। পারবে তো ক্ষমা করতে আমায়? কি বলছেন এসব? আপনি অসুস্থ, বিশ্রাম করুন কিছুক্ষণ। আমি আপনার জন্য স্যুপ বানিয়ে আনছি। না কোথাও যেও না, শুনে যাও জায়দা প্লিজ। আচ্ছা বলুন। আমি ইনজেকশন নিয়েছিলাম ছোঁয়ার মায়ের মৃত্যুর পর। যার কারণে তুমি মা হতে পারোনি এতগুলা বছর, এত এত চেষ্টা করেও। তোমার মাঝে কোনো সমস্যা নেই। আমি ইচ্ছে করেই করেছি এটা, যাতে আর কখনো বাবা হতে না পারি। ছোঁয়ার প্রতি যাতে আমার স্নেহ কখনো কমে না যায়। বিশ্বাস করো আমি বিয়ে করতে চাইনি, মা আমাকে জোর করে বিয়ে করিয়েছেন। আমি তোমার অপরাধী, তুমি যা শাস্তি দিবে আমি মাথা পেতে নিব। পরপর দুটো ধাক্কাতে একদম ভেঙে পড়েছেন জায়দা বেগম। কিছু বলতে পারছেন না তিনি। শুধু গাল বেয়ে নামছেন অশ্রুকণা। নিজেকে খুব বেশি অসহায় মনে হচ্ছে জায়দা বেগমের, ভাগ্যের উপর রাগ হচ্ছে খুব। একটা সুন্দর পরিপূর্ণ জীবন পাওয়ার অধিকার কি তার ছিল না? মনের কাছে প্রশ্ন করছেন তিনি। জীবন মির্জার বলা কথাগুলো জায়দা বেগম ছাড়াও আরও একজন শুনেছে দরজার বাহিরে দাঁড়িয়ে। ছোঁয়া জায়দা বেগমের কাছে এসেছিল চুলে তেল দেওয়ার বাহানায়, আর এসেই এই কঠিন সত্যটা জানতে পারল।
জীবন মির্জা ওর জন্য এত বড় ত্যাগ স্বীকার করেছেন, এটা যেন হজম হচ্ছে না ছোঁয়ার। ছোঁয়াও কাঁদতেছে। হঠাৎ জায়দা বেগমের কানে শব্দ এলো হেঁচকির। জায়দা বেগম শাড়ির আঁচল দিয়ে চোখ মুখ ভালো করে মুছে দ্রুত দরজা খুলে দেখে ছোঁয়া কাঁদছে দাঁড়িয়ে দাঁড়িয়ে। জায়দা বেগম মুহূর্তেই ছোঁয়াকে জড়িয়ে ধরে, মেয়েটা যে বড্ড ইমোশনাল। জায়দা বেগম বুঝতে পারে ছোঁয়া সব শুনে ফেলেছেন, তাই ছোঁয়াকে রুমে এনে জীবন মির্জার পাশে বসায়। জীবন মির্জা এতক্ষণ শুয়ে থাকলেও মেয়েকে দেখে চট করে উঠে বসেন। ছোঁয়া মাথা নিচু করে কেঁদেই যাচ্ছে। জায়দা বেগম নিজের কষ্টগুলো চাপা দিয়ে ছোঁয়ার হাত শক্ত করে নিজের হাতের মুঠোয় ভরে বলেন, দেখো মা, তোমার বাবা যা করেছেন তোমাকে ভালোবেসেই করেছেন। আর রেগে থেকো না বাবার প্রতিমা। উনার ভুলের জন্য অনেক শাস্তি পেয়েছেন উনি। শেষ বয়সে কি একবার বাবা ডাক শোনার অধিকার দিবে তাকে? ছোঁয়া কিছু না বলেই কাঁদতে কাঁদতে জড়িয়ে ধরে জীবন মির্জাকে। বাবা মেয়ে দুজনেই কাঁদছে, এই কান্না যে সুখের কান্না। মান্নান মির্জা খুব খুশি হয়েছেন ছোঁয়ার মুখে হাসি দেখে। ছোঁয়া যখন মান্নান মির্জাকে বলল আজ থেকে তার দুটো বাবা, তখনই তিনি মেয়ের মাথায় হাত রেখে বলেন, আজ থেকে কোনো চিন্তা নেই আমার। আমার মেয়ে খুশি থাকলেই আমি খুশি। সন্ধ্যা 6টা। আজ সারাদিন ছোঁয়া ঘুরেছে শুভ্র সাথে। শুভ্রকক আজকেও অফিসে যেতে দেয়নি ছোঁয়া। এতে শুভ্র মোটেও বিরক্ত হয়নি, বরং খুশি হয়েছে বেশ। এখনো দুজন কাউকে কেউ সরাসরি বলেনি ভালোবাসি, তবুও দুজনকে ছাড়া যেন দুজনের চলে না। মির্জা বাড়ির হলরুমে আজ আবার মেলা বসেছে। ছোট বড় সব সদস্য উপস্থিত। ছোটরা সবাই মিলে হই হুল্লোড় আড্ডা দিচ্ছে। ছোঁয়া হুট করে বলে উঠে, বালার প্রেমে অন্ধ আমি, স্বপ্ন সাজিয়েছি রোজ। স্বপ্ন নগরে বালা জোড়া, কেউ কি রেখেছে খোঁজ? ছোঁয়ার ছন্দ শুনে কুটকুট করে হেসে ফেলে সবাই। মির্জা বাড়ির হলরুম ভরে উঠেছে খুশির শব্দে। কারো উপর আর নেই কোনো অভিমান অভিযোগ কারো। সবাই আজ একতালে মেতে উঠেছে খুশির উৎসবে। সবাই আজ বসেছে ছোঁয়া আর শুভ্র বিয়ের তারিখ ফিক্সড করার জন্য। তারিখ ঠিক হয়েছে সামনের শুক্রবার। বাড়ির ছোটরা সবাই নেচে উঠেছে এটা শুনে। ছোঁয়া গম্ভীর মুখে বলে উঠে, আমার কিছু বলার আছে। আমি চাই আমার সাথে লিলিও বধূ সাজুক। ছোঁয়ার কথা শুনে সবাই অবাক। আজ সোমবার মাত্র, হাতে গুনা দিনে লিলির জন্য পাত্র কোথায় খুঁজবে প্রশ্ন করেছে বেলাল মির্জা। মির্জা পরিবার যে অজানা তাদের জন্য সামনে অপেক্ষা করছে একটা অনাকাঙ্ক্ষিত অতীত। আমরা দুজন একই ক্লাসে পড়তাম, একই সাথে পরীক্ষা দিয়েছি আর একই সাথে ভালো মার্কেও পাশ করেছি, তাই বিয়ে হলেও একসাথেই হবে। নয়তো আমি বিয়ে করব না। ছোঁয়ার কথা শুনে যেন পুরো পরিবার থমে রে গেছে। হঠাৎ লিলির বিয়ের জন্য ছোঁয়া এমন করছে কেন কেউ বুঝতে পারে না। লিলি ভয় মাথা নিচু করে রেখেছে। ছোঁয়ার মনে যেন কোনো ভয় নেই। শুভ্র উপর ভরসা রেখেই ছোঁয়া কথাটা বলে দিয়েছে। আঞ্জুমা খাতুন কিছু বলতে যাবে তার আগেই বেলাল মির্জা বলেন, কিন্তু এই 4-5 দিনে ভালো পাত্র পাবো কোথায়? সামান্য কারণে কি তোদের বিয়েটা পেছানো ঠিক হবে? না বড় আব্বু, আমি বিয়ে পেছানোর কথা বলছি না। বিয়েটা একসাথে হোক এটাই বলছি। বাকিটা আপনার ছেলে বলবে। সবাই এবার শুভ্র দিকে কৌতূহলী দৃষ্টিতে তাকায়। শুভ্র কিভাবে কথা শুরু করবে বুঝতেছে না। তবুও ছোঁয়ার চোখ রাঙানো দেখে শুভ্র বলা শুরু করলো, আসলে গতকাল ছোঁয়ার বান্ধবী তানহার বিয়ে শেষে সবাই মিলে ওদের কলেজে গিয়েছিলাম। লিলিও গিয়েছিল। যখন লিলি আর ছোঁয়ার রেজাল্ট আসলো তখন রেজাল্ট ভালো দেখে ওরা আমার কাছে ট্রিট চাই। আমিও সাদামনে ওদেরকে নিয়ে একটা রেস্টুরেন্টে গেলাম। কিন্তু রেস্টুরেন্টে আমরা খাওয়া শুরু করার আগেই একটা ছেলে আসে। ফর্সা চেহারার খোঁচা খোঁচা দাড়ির লম্বা একটা ছেলে। দেখতে মাশা আল্লাহ। ছেলেটা এসেই আমায় সালাম দিল, আমিও সালাম নিলাম। তারপর ছোঁয়া ছেলেটাকে স্যার ডেকে বসতে বলল। ছেলেটাও বসলো। তারপর আমি পরিচয় চাইলে বলে একটা সরকারি কলেজের শিক্ষক পদে আছেন ছেলেটা। যতটুকু ছেলেটাকে দেখেছি ভদ্র ঘরের মনে হয়েছে আমার। তারপর হুট করে ছোঁয়া আমায় আমার হাত ধরে ছেলেটার থেকে একটু দূরে নিয়ে গেল। লিলি মাথা নিচু করে বসেছিল। তখনও আমি জানি না সত্যিটা। ছোঁয়া আমায় ধীর কণ্ঠে বলে ছেলেটার নাম আলিফ আর লিলিকে সে ভালোবাসে। লিলিও ছেলেটাকে ভালোবাসে আর তারা দুজন বিয়ে করতে চাই। লিলি বলতে পারছিল না তাই ছোঁয়া বলে আমায়। তারপর একে একে শুরু থেকে সব খুলে বলে ছোঁয়া। কারণ শুভ্রকে গতকাল সব খুলে বলার সময় পায়নি সে। মধ্যবিত্ত পরিবার শুনে বেলাল মির্জা একটু অমত প্রকাশ করল, তখনই শুভ্র বলল, পরিবার যেহেতু হালকা সেহেতু একবার তাদের সাথে কথা বলে নেওয়া উচিত। লিলির কোনো সমস্যা না হলে আমাদের সমস্যা হওয়ার কথা না। সংসার যেহেতু লিলি করবে, ওর পছন্দকে প্রাধান্য দেওয়া উচিত আমাদের। ছোঁয়া আঞ্জুমা খাতুনকে খুব সুন্দর করে বুঝিয়ে রাজি করেন। আঞ্জুমা খাতুন রাজি মানে পুরো পরিবার রাজি। লিলিকে বলা হলো আলিফকে ওর পরিবার নিয়ে আগামীকাল সকালে আসার জন্য বলতে। রাত প্রায় 11টা ছুঁই ছুঁই। শীতের রাতে ছোঁয়া তেমন একটা জেগে থাকে না। কিন্তু আজ কেন জানি ছোঁয়ার ঘুম আসছে না। আয়নার সামনে বসে ছোঁয়া চুল আঁচড়াচ্ছে আর ভাবছে চুলগুলো কবে আগের মতো হবে, যদিও এখন একটু লম্বা হয়েছে। ছোঁয়া আনমনা হয়ে বসেছিল আয়ানোর দিকে তাকিয়ে।
হঠাৎ পেছন থেকে শুভ্র কণ্ঠ শুনে ছোঁয়া চমকে উঠে। আমায় ছেড়ে চুল নিয়ে বেশি চিন্তা করলে আবার ওকে একদম ঘাড়ে তুলে দিব। তুমি কিভাবে আসলে? আমি তো দরজা লক করেছিলাম আর দরজা এখনো লক করা আছে। কেন? সব সময় যেখান দিয়ে আসি সেখান দিয়েই আসছি শোনা, বেলকনি দিয়ে। তুমি এমন কেন গো? আমার শখের চুলগুলো এখন আর কোমরে নামে না। এত মন খারাপ করার কি আছে এতে? আমার হিংসা হতো কলেজে গেলে ছেলেরা তোর চুলের দিকে তাকিয়ে থাকতো দেখে তাই এমনটা করেছিলাম। আমার মধুবালার সৌন্দর্য দেখার অধিকার শুধু আমারই আছে, আর কোনো দ্বিতীয় পুরুষের নেই। আমি যদি চুল কাটতে বাধ্য না করতাম তোকে তাহলে তুই কখনোই হিজাব করে বাহিরে বের হতি না আর হিজাবে তোকে অনিন্দ সুন্দর লাগে। আমায় বললেই তো হতো আমি হিজাব পরে যেতাম কলেজে কিন্তু তুমি তো চুলই কেটে দিলে। আরে এতে ন্যাকা কান্নার কি আছে? তখন বললে কি তুই শুনতি আমার কথা? তখন তো আমাদের সম্পর্ক টম এন্ড জেরির মতো ছিল। আর এখন? এখন কেমন সেটা এখনই দেখাবো নাকি বিয়ের পরের জন্য জমা রাখবো? শুভ্র কিছুটা ছোঁয়ার দিকে এগিয়ে বলে কথাটা। ছোঁয়া একটু পিছিয়ে যায়। বেশ লজ্জা পাচ্ছে ছোঁয়া। লজ্জা পেলে যেন একদম লজ্জাবতী গাছের মতন মিয়ে যায় ছোঁয়া আর তা শুভ্রকে মুগ্ধ করে সবসময়ই। ছোঁয়া লজ্জা পাচ্ছে আর শুভ্র এক ধ্যানে ছোঁয়ার লজ্জায় লাল হওয়া মুখশ্রীতে আটকে গিয়েছে। মুহূর্তটা ভীষণ সুন্দর লাগছে। ছোঁয়ার কেমন জানি এক ধরনের অদ্ভুত অনুভূতি হচ্ছে শুভ্র এভাবে তাকানোতে। হুট করে শুভ্র আবারও বলে উঠে, লজ্জা পেলে তোকে এতটা সুন্দর লাগে যে ইচ্ছে করে আরেকটু লজ্জা দিতে। বিয়েটা কবে হবে মধুবালা? ধৈর্য যে হচ্ছে না আর। শূন্য বুক তোকে খুব করে ডাকে যে। বেলাল মির্জা আঞ্জুমা খাতুনের কাছে যায়। এত রাতে ছেলেকে নিজের রুমে দেখে মোটেও অবাক হয়নি আঞ্জুমা খাতুন। বেলাল মির্জার এই মুহূর্তে এই রুমে আসার কারণ যে তার অজানা নয়। আচ্ছা মা, আমরা ঠিক করছি তো এমন মধ্যবিত্ত পরিবারে মেয়ের বিয়ে দিয়ে। আমার একটাই মেয়ে, চিন্তা হচ্ছে খুব। এমন বিলাসিতায় বড় হওয়া মেয়ে আমার মানিয়ে নিতে পারবে তো মধ্যবিত্ত পরিবারের জীবন? দেখ এসব চিন্তা করে আমরা এই পরিবারের একমাত্র মেয়েকে হারিয়েছিলাম বহু বছর আগে। আরেকটা মেয়েকে আমরা হারাতে চাই না তাই রাজি হয়ে গেলাম। আর যেখানে মেয়ে নিজেই পছন্দ করেছে সব জেনে সেখানে আমরা মেনে না নিলে হতে পারে বহু বছর আগে যেটা ঘটেছে সেটার পুনরাবৃত্তি আবারও। তার চেয়ে ভালো চুপচাপ মেয়ের খুশিতে নিজেকে খুশি কর। আমার মেয়েটা বেঁচে আছে কিনা তা পর্যন্ত জানি না। এত অভিমান আমার মেয়েটার যে বাবার মৃত্যুতেও একটু আসেনি আমাদের দেখতে। মায়ের সাথে কথা বলে জীবন মির্জা নিজের রুমে চলে যান। মনটা কেমন জানি অদ্ভুত রকমের হয়ে আছে। আগামীকাল ছেলে পক্ষ আসলে কি হবে সেটা ভেবেই জীবন মির্জার মনটা ছটপট করছে খুব। নাজমা বেগম বলেন, শুধু শুধু চিন্তা করে কেন নিজেকে অসুস্থ করে তুলছেন? এমনিতেই আপনাদের সব ভাইয়ের লো প্রেশারের সমস্যা আছে তার উপর আবার চিন্তায় থাকেন সবসময়ই। এত চিন্তা করবেন না তো, যা হবে ভালোই হবে। আল্লাহর উপর ভরসা রাখুন। বেলাল মির্জা কিছু বললেন না, বিছানায় গা এলিয়ে দিয়ে চোখ দুটো বুজে নেন। নাজমা বেগম একটা দীর্ঘশ্বাস ছাড়েন। সকাল 10টা। মির্জা বাড়িতে আজ ভীষণ হইচই। রান্নাঘরে চলছে মেহমানের জন্য বিভিন্ন আইটেম বানানোর ছুটাছুটি। আজ ছোঁয়াও রান্নায় সবাইকে সাহায্য করতেছে যদিও জায়দা বেগম বারংবার ছোঁয়াকে নিষেধাজ্ঞা করছেন। ছোঁয়ার একটাই কথা, আজ আমার বোন প্লাস বেস্ট ফ্রেন্ড প্লাস ননদের শ্বশুরবাড়ি থেকে প্রথম মেহমান আসতেছে তাকে দেখতে তাহলে কেন কাজ করব না আমি? আমার সম্পূর্ণ দায়িত্ব এবং অধিকার আছে। ছোঁয়ার এই লজিক শুনে সবাই হেসে ফেলে কুটকুট করে। লিলিকে লামিয়া সানিয়া আর ছোঁয়া মিলে তৈরি করতেছে। বাড়ির গেটে পা রাখতেই আলিফের মা সুলতানা মির্জার পা থমকে যায়। তিনি আর সামনে এগুতে পারছেন না। বহু বছর আগে আলিফের বাবার হাত ধরে এই বাড়ি থেকে বেরিয়ে যান তিনি আর আজ এই বাড়িতে আসতে হবে তা কখনোই কল্পনা করতে পারেননি সুলতানা মির্জা। আলিফের বাবার সাথে বিয়ে হওয়ার পর নিজের নামের থেকে মির্জা নামটা মুছে দেন চিরকালের জন্য। আর আজ এই বাড়ির গেটে নিজের ছেলের জন্য দাঁড়িয়ে আছে। ছেলেকে কি জবাব দিবে তা জানা নাই সুলতানা মির্জার কিন্তু এই বাড়িতে প্রবেশ করার সাহস সুলতানা মির্জার নেই। এই বাড়ির কারো চোখে চোখ রাখার মতো যে সাহস সুলতানা মির্জার হবে না। তিনি যে ভুল করেছেন বহু বছর আগে তার জন্য যে তার পরিবারকে অনেক অপমানিত হতে হয়েছিল সমাজের সামনে। কিভাবে সেই বাপ ভাই মায়ের সামনে গিয়ে দাঁড়াবেন সেই সাহস তিনি পাচ্ছেন না। আলিফ কিছুদূর সামনে এগিয়ে আবার পেছনে এসে মাকে উদ্দেশ্য করে বলে, কি হয়েছে আম্মু আসো ভেতরে। পাশ থেকেই আলিফের বোন আলিয়া বলে উঠে, দেখো না ভাই আম্মু এখানে এসে কেমন দাঁড়িয়ে থমে রে গেছে। আম্মু পাও নাড়াচ্ছেন না, আম্মুর শরীর অসুস্থ লাগছে মনে হয়। সুলতানা মির্জা ঘরের সদর দরজায় দাঁড়িয়ে আছেন। পুরো শরীর কাঁপছে তার। আলিফ কয়েকবার বলেছিল আগে ডাক্তারের কাছে যাওয়ার জন্য কিন্তু সুলতানা মির্জা যায়নি। উনার যে ডাক্তার দেখানোর মতো অসুস্থতা হয়নি। এটা যে মনের অসুস্থতা। গেট থেকে কোনোমতে ধরে ধরে ঘরের দরজা পর্যন্ত এনেছে আলিয়া মাকে। আলিয়ার খুব ভালো লাগছে বান্ধবীর সাথেও এই উছিলায় দেখা হয়ে যাবে ভেবে।
আলিফ খুব নার্ভাস আজ। প্রথমবার প্রিয়তমার পরিবারের সাথে দেখা করতে এসেছে, বুকের ভেতর অদ্ভুত রকমের অনুভূতি কাজ করছে। সুলতানা মির্জা বোরকা নিকাব পরে এসেছে, তাই কিছুটা নিশ্চিত আছে যে কেউ তাকে হয়তো চিনবে না এতগুলো বছর পর আর। ওর চোখগুলোও বেশ পরিবর্তন হয়েছে এখন বয়সের ছাপে। তবুও বুকটা দুরু করছে বেশ। আলিফ একটা লম্বা শ্বাস নিয়ে কলিং বেল চাপ দেয়। বাড়ির কাজের মহিলা রহিমের মা এসে দরজা খুলে দিলেন। বাড়ির ভেতরের সৌন্দর্য দেখে আলিফ আলিয়া দুজনেই বেশ অবাক। আলিফ মনে মনে নিশ্চিত হয়ে গেছে এই ঘরের মেয়ে কখনোই তার পরিবার ওর হাতে তুলে দিবে না। হঠাৎ বুকে চাপা কষ্ট অনুভব করল সে। সুলতানা মির্জা চোখ বুলিয়ে পুরো ঘর একবার দেখে নেয়। বাড়ির দৃশ্য চেঞ্জ হয়েছে। আগের সেই সাদামাটা বাড়ি আর নেই, বেশ কালারফুল হয়েছে হলরুমটা। রহিমের মা চিৎকার করে সবাইকে ডাকল মেহমান চলে এসেছে বলে। ছোঁয়ার সেজু চাচি জায়দা বেগম নাজমা বেগম সবাই এসে স্বাগতম জানিয়ে তাদেরকে সোফায় এনে বসালো। সুলতানা মির্জা বুকটা এখনো ধুপোধাপ করেই চলেছে। চোখ দুটো খোঁজে চলেছে মা বাবাকে। মান্নান মির্জা জীবন মির্জা এসে সুলতানা মির্জার সাথে কৌশল বিনিময় করে বসেছে। আলিফ সবাইকে সালাম দিল আলিয়াও দিল। সুলতানা মির্জা এই শীতের মাঝেও ঘামছে। থরথর করে কাঁপছে হাত দুটো। মনে মনে চিন্তা করছে হয়তো মা বাবা আর বেঁচে নেই। পর্দার আড়ালে 2 ফোঁটা নোনা জল গড়িয়ে পড়ল কিন্তু কেউই দেখল না। বেলাল মির্জা আঞ্জুমা খাতুনকে সঙ্গে করে নিয়ে এসেছেন। মাকে দেখেই যেন দৌড়ে গিয়ে জড়িয়ে ধরে কাঁদতে ইচ্ছে করল সুলতানা মির্জার কিন্তু নিজের ইচ্ছেটাকে তিনি করব দিলেন। নিজের পরিচয় যে সুলতানা মির্জা দিতে চাইছে না মনের ভয়। কিন্তু বেলাল মির্জার দিকে চোখ তুলেও তাকানো প্রয়োজন করেনি সুলতানা মির্জা। বহু বছর আগে তার জেদের জন্যই মা বাবাকে ছাড়তে হয়েছিল যে তাকে। বেলাল মির্জাই আলিফের বাবাকে মানতে নারাজ ছিলেন বলে মা বাবাও মেনে নেয়নি। আজও বড্ড অভিমান জমে আছে বেলাল মির্জার প্রতি সুলতানা মির্জার। আলিফ আলিয়া তাদেরকেও সালাম করল। সুলতানা মির্জা মায়ের সাথে কথা বলতে পারছেন না, কেমন জানি গলা ধরে আসছে তার। সবাই অবাক হচ্ছে সুলতানা মির্জার অবস্থা দেখে। আলিফ সরু কণ্ঠে সবাইকে বলল তার মায়ের শরীর অসুস্থ কিছুটা। সাথে সাথেই জায়দা বেগম লেবুর শরবতও বানিয়ে এনে দিলেন। নিকাবের নিচে গ্লাস ঢুকিয়ে ঢকঢক করে সব খেয়ে নিলেন। কিন্তু জায়দা বেগমকে চিনতে পারছেন না ঠিকমতো সুলতানা মির্জা। তার চোখ খোঁজে চলেছে সেলিনা পারভিনকে। সেলিনা পারভিনের সাথেই তার ভাব ছিল বেশি। বান্ধবীর সম্পর্ক যাকে বলে। সকাল 11টা বাজল। শুভ্র ঘুম ভাঙল মাত্র। ঘুম ভাঙ্গতেই সময় দেখে শুভ্র মাথা খারাপ হয়ে যায়। রাগ হয় ছোঁয়ার উপর। সে কি পারল না একবার ডেকে দিতে। শোয়া থেকে উঠে বেশ নিয়ে শুভ্র ছোঁয়াকে ডাকতে ডাকতে নিচে আসলো। ছোঁয়া রান্না ঘর থেকে শুভ্র রাগী কণ্ঠ শুনে ছুটে আসে। ছোঁয়ার পুরো শরীর ঘামে চুপচুপে হয়ে আছে। শীতের মাঝেও মেয়েটা ঘেমে নিয়ে একাকার। প্রথমবার এত কাজ করেছে বলে কথা। ছোঁয়া শুভ্র দুজনেই মেহমান দেখে অবাক। ছোঁয়া বেশ লজ্জা পেয়ে গেল এভাবে সবার সামনে এসে। আলিফ একটুখানি চেয়ে ছোঁয়ার দিকে চোখ সরিয়ে নেয় আবার ওর থেকে। শুভ্র 3/4 প্যান্ট পরে আছে বলে বেশ লজ্জা পেয়ে যায়। সুলতানা মির্জা অবাক চোখে দেখছে ওদের দুজনকে। আঞ্জুমা খাতুন কিছুটা হেসে বলে উঠল, কি ব্যাপার আমার নাতিটা যে বিয়ের আগেই আমার নাতনিটার জন্য ব্যাকুল হয়ে আছে। শুভ্র লজ্জা লজ্জা মুখ করে মাথা চুলকাতে চুলকাতে বলে, ধুর দাদুনি কি বলো এসব তুমি। আসলে একটু কাজ ছিল আমার। মধুবালা একটু আমার রুমে আয় তো। যাব না, দেখো না তুমি ঘামে ভিজে গেলাম আমি। গোসল করব, আসবি কিনা সেটা বল। সেটাই তো বললাম, যাব না আমি। দেখ বাড়াবাড়ি করিস না, ইম্পর্ট্যান্ট কাজ আছে আমার। তো তোমার কাজ তুমি করো, আমি কি করব সেখানে। শুভ্র আর কোনো কথা না বাড়িয়ে ছোঁয়ার হাত ধরে টেনে নিয়ে যায় নিজের রুমে। আঞ্জুমা খাতুন হাসে। উপস্থিত সবাই মুচকি মুচকি হাসে। শুধু আলিফের ভালো লাগেনি ব্যাপারটা, শত হলেও ছোঁয়া আলিফের প্রথম পছন্দ ছিল। আঞ্জুমা খাতুন একটু হেসে সুলতানা মির্জাকে বলেন আসলে শুভ্র আমার বড় ছেলের ছেলে আর ছোঁয়া আমার মেজো ছেলের মেয়ে। তাদেরও বিয়ে ঠিক হয়েছে, একে অপরকে ভালোবাসে খুব। আর আজ আপনারা এখানে আসতে পেরেছেন তাও ছোঁয়ার জন্য। ওর জেদ ছিল ওর আর লিলির বিয়ে একসাথেই হতে হবে। এসবের মধ্যে জীবন মির্জার মনটা খারাপ হয়ে যায় খুব। কিন্তু কেউ খেয়াল করেনি সেটা জায়দা বেগম ছাড়া। নিজের মেয়েকে সমাজের সামনে নিজের মেয়ে বলে পরিচয় দিতে না পারা যে কতটা কষ্টের তা জীবন মির্জা ছাড়া আর কেউই অনুভব করতে পারবে না হয়তো। আরে তুমি কি পাগল হলে? সবার সামনে থেকে এভাবে টেনে আনলে কেন? কি ভাববে এখন লিলির শ্বশুর বাড়ির লোকজনেরা? কে কি ভাবলো তাতে আমার কিছু যায় আসে না। তুই আর নিচে যাবি না যতক্ষণ না ওরা চলে যায়। কেন কেন? এমন কেন? আমি যাব, আমি শুনবো সবাই কি কথা বলে। দেখ মধুবালা বাড়াবাড়ি করিস না। সমস্যা কি তোমার? ওই আলিফ নামের ছেলেটা তোর দিকে কেমন জানি নজরে তাকায়, আমার ভালো লাগে না। বোকা একটা। আলিফ স্যার লিলির হবু বর। শুধু শুধু সন্দেহ করো।
যাও ফ্রেশ হয়ে আসো, আমি গোসল করব। চল একসাথে গোসল করব আজ। বলছি যে পাবনায় একটা সিট খালি আছে শুনছিলাম, ভাবছি তোমার ওই সিটটা প্রয়োজন। তবে রে, শুভ্র এগিয়ে যেতেই ছোঁয়া এক ছুটে পালাই। ছোঁয়াকে সিঁড়ি বেয়ে দৌড়ে দৌড়ে নামতে দেখে আঞ্জুমা খাতুন বলেন, কিরে কি হয়েছে আমার নাতির মধুবালার? উপস দাদুনি তোমার নাতির মাথা গেছে পুরোটা। পাবনায় সিট বুকিং করতে যাচ্ছি। নিজের রুমের দিকে ছুটতে ছুটতে ছোঁয়া বলে কথাটি। সবাই কুটকুট করে হেসে উঠে। একটু পর লিলিকে এনে সবার সামনে বসানো হয়। শুভ্রও এসে বসে। সুলতানা মির্জার বেশ পছন্দ হয় লিলিকে। কিন্তু বুক কাঁপনির জন্য তিনি কোনো কথাই বলতে পারছেন না। তবুও দুই একটা কথা তো বলতেই হচ্ছে। ছোঁয়া এসে শুভ্র পাশে দাঁড়ায়। শুভ্র ছোঁয়ার কানে কানে বলে, তোকে তো কেউ দেখতে আসেনি, তবে কেন এভাবে সেজেগুজে হাজির হলি তুই? নাকি আমাকে পাগল করার ধান্দাহু? ভালোই ভালোই বলছি কিন্তু, আমার সামনে এভাবে সেজেগুজে আসবি না, পুরোটা খেয়ে ফেলবো একদম। ধুর তুমিও না, সবার সামনেও লজ্জা দাও শুধু। শুভ্র মুচকি হাসে ছোঁয়ার কথায়। এদিকে লিলি আর আলিফের বিয়ের সব কথাবার্তা ঠিক হয়ে গেল। সুলতানা মির্জা হঠাৎ বলে উঠলেন, আপনারা এত বড়লোক অথচ আমার কিছুই নাই। আমরা মধ্যবিত্ত, আমার স্বামীর পেনশনের টাকা আর আমার ছেলের সামান্য ইনকামেই আমাদের পরিবারটা চলে। বেলাল সাহেবের একমাত্র মেয়ের জন্ম হয়েছে সোনার চামচ মুখে নিয়ে, সে কি পারবে আমাদের মধ্যবিত্ত পরিবারের সাথে খাপ খাইয়ে চলতে? আর বেলাল সাহেবের কি কোনো সমস্যা নেই এত নিচু পরিবারের সাথে তার মেয়ে সম্পর্ক করতে যাচ্ছে? সুলতানা মির্জার কথা শুনে সবাই অবাক। বেলাল মির্জা যে মন থেকে রাজি নেই সেটা সবাইই জানে। বেলাল মির্জা একটু গলা খাখারি দিয়ে বলেন, না বেআইন আমার কোনো সমস্যা নেই, আমার মেয়ের সুখটাই আমার কাছে সব। বহু বছর আগে নিজের বোনের সুখটা তো মেনে নিতে পারেননি, তবে আজ নিজের মেয়ের বেলায় এমন চমৎকার কিভাবে হলো? বোনের কি কোনো অধিকার ছিল না নিজের জীবনের সিদ্ধান্ত নেওয়ার, সুখে থাকার? অথচ নিজের মেয়ের প্রেমকে ঠিকই মেনে নিচ্ছেন মধ্যবিত্ত পরিবার জেনেও। বাহ বেলাল মির্জা বাহ! মুখের নিকাব তুলে কথাগুলো বলেন সুলতানা মির্জা। আঞ্জুমা খাতুন সহ পুরো পরিবার যেন বিস্ময়ের মধ্যে চলে গেছে শুধু বাড়ির ছোটরা ছাড়া। আঞ্জুমা খাতুন একদম সরু কণ্ঠে বললেন, আমার ছোট্ট রাজকন্যাটা। আঞ্জুমা খাতুন মেয়েকে জড়িয়ে ধরে বসে আছেন। মা মেয়ে জনেই কাঁদছেন বোবা কান্না। মেয়েকে পেয়ে আঞ্জুমা খাতুন যে মহা খুশি তা সবাই স্পষ্ট দেখতে পাচ্ছে। ধীরে ধীরে সবার সাথেই ফ্রি হয়ে গেলেন সুলতানা মির্জা, শুধু বেলাল মির্জা ছাড়া। আলিয়া আর আলিফকেও সবাই খুব আদর স্নেহ করল। বাড়ির ছোটরা সবাই অবাক। যেন এক ঘোরের মধ্যে আছে তারা। লিলি ছোঁয়া শুভ্র হঠাৎ একসাথে বলে উঠল, আমাদের ফুফি আছেন অথচ কেউ আমাদেরকে এই বিষয়ে বলা প্রয়োজন মনে করেনি কখনো, কেন? আঞ্জুমা খাতুন কিছু না ভেবেই বলে উঠলেন, সব তোর বাবার জন্য হয়েছে। তোর বাবা চাইনি এই ঘরে আমার মেয়ের নাম কেউ উচ্চারণ করুক তাই। বড় ছেলে কিনা তোর বাবা এই ঘরের, তাই তোর বাবার কথাই তো চলে বেশি। তাহলে তো আমি এই বংশের একমাত্র বংশধর এই মুহূর্তে, তাহলে আমার কথাও সবার শোনা উচিত। আরে দাদুভাই তোর আবার কি কথা? যাকে চেয়েছিস তাকে তো দিয়েই দিলাম তোর হাতে তুলে। তোমরা তুলে না দিলেও আমার মধুবালাকে আমার থেকে কেউ আলাদা করতে পারত না। এই মধুবালার জন্য কত কি করেছি তা তো শুধু আমিই জানি। যাই হোক, আমি বলতে চাচ্ছিলাম এতগুলো বছর পর আমরা জানতে পেরেছি আমাদের একটা ফুফি আছেন, ফুফাতো ভাই বোন আছে, তাই আমি চাই আমার ফুফিরা আজ থেকে আমাদের সাথেই থাকবেন। আমাদের পরিবার আবারও পূর্ণ হবে এই বাড়ির মেয়ের আগমনে। আমরা এক পরিবার হব। আমি চাই আমার এই সিদ্ধান্তকে সবাই সম্মান করুক, উদ্ধৃতি চিহ্ন। শেষের কথাটা শুভ্র নিজের বাবা মায়ের দিকে তাকিয়েই বলে। যে আমার সাথে কথা বলা তো দূর, আমার দিকে একবারও তাকানো প্রয়োজন মনে করেনি তার ছেলের সাথে আমি আমার মেয়ের বিয়ে দিব না কখনো। কথাটা বলেই বেলাল মির্জা নিজের রুমের দিকে পা বাড়াতেই শুভ্র বলে উঠে, আপনার মেয়ের বড় ভাই এখনো জীবিত আছে, আমিও দেখব আমার বোনের বিয়ে কেউ কিভাবে আটকায়। বেলাল মির্জা একটা দীর্ঘশ্বাস ছেড়ে নিজের রুমে চলে গেলেন। সুলতানা মির্জা হালকা মুচকি হাসেন। তারপর মাকে জিজ্ঞেস করেন বাবার কথা, তখনই আঞ্জুমা খাতুন কাঁদতে কাঁদতে স্বামীর মৃত্যুর সংবাদ দেন মেয়েকে। সুলতানা মির্জার কান্না দেখে আলিয়া আর আলিফও ভেঙে পড়েন খুব। ছোঁয়া গিয়ে আলিয়াকে জড়িয়ে ধরে। আলিয়া মুচকি হাসে। আলিয়া আলিফ ভীষণ খুশি, কারণ ছোট থেকে কোনো আত্মীয় স্বজন তারা দেখেননি চোখে। আলিফের বাবা ছিলেন একজন এতিম, আর সুলতানা মির্জার সবাই থেকেও ছিল না। আলিফ আলিয়া এতদিন মনে করত হয়তো সুলতানা মির্জাও এতিম, কিন্তু আজ ওদের ভাবনাটা ভুল প্রমাণিত হয়েছে। আলিফের চোখে খুশির জল চিকচিক করছে। সুলতানা মির্জাকে আজকের আগে প্রাণ খুলে কাঁদতে বা হাসতে সে দেখেনি তার বয়সে। দুপুরের খাওয়ার সময় হয়ে এসেছে। সবাই খেতে বসেছে। খাওয়া শুরু করার আগে সুলতানা মির্জা বেলাল মির্জার রুমে গিয়ে ভাইয়ের সাথে সব রাগ অভিমান মিটিয়ে এসেছেন আর সাথে খেতে বসেছেন। আঞ্জুমা খাতুন মনে মনে বলেন, আজ আমার মৃত্যু হলেও আর কোনো আফসোস থাকবে না আমার।
খেতে খেতেই সুলতানা মির্জা বলেন, মা আজ আমার খুব ইচ্ছে করছে সেলিনা ভাবির হাতের পায়েস খেতে। উনার মতো পায়েস এই পৃথিবীতে আর কেউই পারেন না বানাতে। কিন্তু সেলিনা ভাবি কোথায়? বেড়াতে গেছেন নাকি কোথাও গেছেন দরকারে? দেখছি না যে উনাকে। সুলতানা মির্জার কথা শেষ হতে না হতেই ছোঁয়া বসা থেকে উঠে নিজের রুমে ছুটে যায়। সুলতানা মির্জা বুঝতে পারেন না বিষয়টা। জায়দা বেগম ছোঁয়ার পিছু যেতে চাইলে শুভ্র উনাকে আটকিয়ে নিজে যায়। শুভ্র যাওয়ার পর বেলাল মির্জা সব খুলে বলেন সুলতানা মির্জাকে। মান্নান মির্জা মাথা নিচু করে বসে আছেন, উনার চোখেও যে জল তা স্পষ্ট বোঝা যাচ্ছে। সোহা নেই, সোহা আর সানিয়া নিজের রুমে বসে আড্ডা দিচ্ছে, তারা আগেই খেয়ে নিয়েছিল। নয়তো সোহাকে সামলাতে লাগতো আরেকজন। সুলতানা মির্জা কিছু বলছেন না, উনার চোখ বেয়ে আপনা আপনিই জল গড়িয়ে পড়ছে। আলিফের বাবার সাথে সুলতানা মির্জার সম্পর্কের কথা বাসায় কেউ জানত না, শুধুমাত্র সেলিনা পারভিন ছাড়া। সেলিনা পারভিন সবাইকে অনেক বুঝানোর চেষ্টা করেছিলেন, কিন্তু বেলাল মির্জাকে কেউ বুঝাতে পারেননি সেদিন। সুলতানা মির্জার চোখে ভাসছে যেদিন তিনি ঘর ছেড়ে চলে যাচ্ছিলেন, সেদিনও সেলিনা পারভিন উনাকে এগিয়ে দিয়েছিলেন। আজ পর্যন্ত কেউ এই কথা জানে না সুলতানা মির্জা ছাড়া। এমন মানুষকে এভাবে হারিয়ে ফেলবেন জীবন থেকে, তা বিশ্বাস হচ্ছে না সুলতানা মির্জার। এই মধুবালা থামো না এবার, আর কত কাঁদবি? দেখ এবার কিন্তু রেগে যাচ্ছি আমি। তুই কি শুনবি না আমার কথা? তোর চোখে জল সহ্য হয় না আমার, জানিস না তুই? প্লিজ শুভ্র ভাই, একটু একা থাকতে দাও কিছু সময় আমায়। আবার ভাই বললি তুই আমায়? এবার আর ছাড়বো না তোকে, কাঁচা চিবিয়ে খাবো। আমি কিন্তু আমার আব্বুদের বলে বিয়ে ভেঙে দিব। আমার কিন্তু এখন দুটো আব্বু আছে। হেঁচকি তুলে নাক টানতে টানতে কথাটি বলে ছোঁয়া। শুভ্র হেসে ফেলে, তারপর বলে, ওলে আমাল বাবুসোনা ড্রামা কুইন। চল ছাদে যাব। এই ভরদুপুরে? চল। ছোঁয়া বসা থেকে উঠে না। শুভ্র একটা রুমাল ভিজিয়ে এনে ছোঁয়ার মুখটা ভালো করে মুছে দেয়। ছোঁয়া কিছু বলে না। শুভ্র কয়েকবার বলল ছাদে যাওয়ার কথা, কিন্তু ছোঁয়া শুনল না। হঠাৎ করেই খুব মন খারাপ হয়ে যায় ছোঁয়ার। সেলিনা পারভিনকে মনে পড়ে ভীষণ। শুভ্র আর কিছু না বলে ছোঁয়ার কোলে মাথা রেখে শুয়ে পড়ে। ছোঁয়া খাটে আধশোয়া হয়ে বসেছিল। শুভ্র ছোঁয়ার কোলে মাথা রাখতেই ছোঁয়া ওর চুলে বিলি কাটতে থাকে। এভাবে অনেকক্ষণ থাকার পর জনেই ঘুমে তলিয়ে যায়। সুলতানা মির্জা আর বাড়ির বড়রা সবাই এসে দেখে শুভ্র ছোঁয়ার কোলে মাথা রেখেই ঘুম, আর ছোঁয়া আধশোয়া হয়ে বসে ঘুমিয়ে গেছে। তাই সবাই বেরিয়ে যায়। শুভ্র যে ছোঁয়াকে সামলাতে পেরেছে এটাই অনেক সবার জন্য। ঘুরিয়ে পেঁচিয়ে তুমি আমার মামাতো বউ হলে তবে। এবার তো আর স্যার ডাকা চলবে না ম্যাডাম। জানেন স্যার, আমার যেন বিশ্বাসই হচ্ছে না এভাবে সব ঠিকঠাক হয়ে যাবে। আর আপনার মা আমার ফুফি হবে, সব যেন ঘোরের মধ্যে যাচ্ছে। আবারও স্যার বললে কিন্তু। রেগে যাচ্ছেন কেন? ভালোই লাগে স্যার ডাকতে। আমাদের বিয়ের 3 বছর পর যদি আমাদের একটা ফুটফুটে কিউট বেবি হয়, তার নাম ধরে অমুকের আব্বু তমুকের আব্বু ডাকবো, কেমন? আলিফ কুটকুট করে হেসে ফেলে লিলির কথায়। হাসতে হাসতেই আলিফ বলে, 3 বছর কেন? অমুকের আব্বু তমুকের আব্বু ডাক শোনার জন্য এত বছর অপেক্ষা করতে পারবো না ম্যাডাম আমি। আমাদের বিয়ের 1 বছরের মধ্যে আমার বেবি পৃথিবীর আলো দেখবে, দেখে নিও। বললেই হলো নাকি? আচ্ছা, আমাদের বিয়ের আর মাত্র আছে 3 দিন। কিন্তু আমার মনে হচ্ছে এই 3 দিন আমার জন্য 3 বছরের সমান। ভালোবাসা এমন কেন বলেন তো? জানি না, শুধু জানি ভালোবাসি ভীষণ। ছোঁয়ার ঘুম ভাঙে সন্ধ্যায়। ঘুম থেকে জেগে ছোঁয়া নিজেকে বিছানায় শোয়া আবিষ্কার করল, অথচ ছোঁয়ার মনে আছে সে আধশোয়া হয়েই ঘুমিয়েছিল। চারিদিকে তাকিয়ে দেখে শুভ্র কোথাও নেই। বেলকনির দিকে চোখ যেতেই দেখে বাহিরে অন্ধকার হয়ে এসেছে। চট করে দ্রুত উঠে বসে ছোঁয়া। তারপর ফ্রেশ হয়ে এসে ছোঁয়া হলরুমের দিকে পা বাড়ায়। পুরো ঘর সাজানোর কাজ শুরু হয়ে গিয়েছি দেখে ছোঁয়া অবাক। শুভ্র একপাশে বসে হিসেব করছে। ছোঁয়া রান্না ঘরের দিকে পা দিতেই জায়দা বেগম এসে ওর হাতে কফির মগ দিয়ে বলেন, সকাল থেকে অনেক কাজ হয়ে গিয়েছে, এখন আর রান্নাঘরের কাছেও যেন না দেখি। 2 দিন পর বিয়ে, ত্বকের যত্ন নে। ছোঁয়া মুচকি হাসে। জায়দা বেগম এখন ছোঁয়াকে তুই করে বলেন, আগে তুমি বলতো। ছোঁয়ার বেশ ভালো লাগে। জায়দা বেগমের মাঝে সেলিনা পারভিনকে খুঁজে পাই ছোঁয়া। ছোঁয়া কফিতে চুমুক দিতে দিতে শুভ্র পাশে গিয়ে দাঁড়ায়। শুভ্র ছোঁয়ার উপস্থিতি টের পেয়ে হালকা কেশে বলে, তাহলে অবশেষে ম্যাডামের ঘুম লো। তা নিজে খাচ্ছ, আর আমারটা কই কফি? এমা, তুমি কিছু খাওনি বুঝি এত সময়? একটু আগেই ঘুম লো। আর উঠে আসতেই কাজে লাগিয়ে দিল। আচ্ছা, এই নাও আমরটা খাও কফি, আমি কিছু নাস্তার ব্যবস্থা করছি। ছোঁয়া শুভ্র হাতে কফি দিয়ে যেতে নিতেই শুভ্র ছোঁয়ার হাত টেনে ধরে কানে কানে ফিসফিস করে বলে, খিদে লেগেছে যে অন্য কিছুর মধুবালা। তুই কেন বুঝেও না বুঝার মতো হয়ে থাকিস? বুকটা জুড়ে যে ভীষণ পিপাসা। হাত ভর্তি চুড়ি নিয়ে খেলছে ছোঁয়া। আজ ছোঁয়ার এত খুশি লাগছে যে সে কি করবে না করবে বুঝতেই পারছে না। সারা রুমে পায়চারি করছে আর চুরির শব্দ করছে।
অপেক্ষা করছে বালাজোড়া কবে হাতে পাবে। আর যে তরস সইছে না, বধূ সেজে নিজের রুমে বসে আছে ছোঁয়া। ছোঁয়া আর লিলিকে সাজানোর জন্য পার্লার থেকে লোক আনা হয়েছে। ছোঁয়াকে সাজানো শেষ, লিলিকে সাজানো হচ্ছে এখন। ছোঁয়া যেন রুমে বসে থাকতে থাকতে বিরক্ত, তাই সে বারবার বাহিরে চলে যেতে চায়, কিন্তু সানিয়া লামিয়া সোহা মিলে ওকে আটকায়। শুভ্র চেয়ে বালা জোড়ার অপেক্ষা তীব্র ছোঁয়ার। একটা লাল কয়েরি লেহেঙ্গা পরে বধূ সেজেছে ছোঁয়া। মেকআপ দিয়ে কপালের ব্রণের দাগ ঢেকে দেওয়া হয়েছে। আয়নাতে নিজেকে নিজে দেখেই চমকে যায় ছোঁয়া। শ্যামলাবর্ণ চেহারাটা দুধের মতো সাদা লাগছে ছোঁয়ার কাছে। সাজটা সুন্দর হলেও ছোঁয়ার কেন জানি ভালো লাগছে না। ব্রণেই যেন ছোঁয়াকে একটু বেশি মায়াবী লাগে। সোহা তো মুখের উপর বলেই দিল আকাশে ভেসে থাকা শুভ্র মেঘের মতো অনিন্দ লাগছে ছোঁয়াকে আজ। সানিয়ার একটু মন খারাপ, তবে লামিয়া আবারও বুঝিয়ে দিয়েছে। তবুও মনটা জুড়ে কেমন জানি অদ্ভুত কষ্ট হচ্ছে সানিয়ার। সানিয়া টিনেজার, এই বয়সে এসব স্বাভাবিক, তাই লামিয়া তেমন একটা সিরিয়াস নেইনি ব্যাপারটা। আলিয়াকে পেয়ে লামিয়া খুব খুশি। কারণ এই বাড়িতে সবার জোড়া আছে, শুধু লামিয়ার ছিল না, কিন্তু এখন লামিয়ার জোড়া হয়ে এসেছে আলিয়া, তাই তারা দুজনই বেশ খুশি। ছোঁয়ার বয়সী লিলি আর সানিয়ার বয়সী সোহা, তাই লিলি এতদিন একটু মন খারাপ করে থাকতো। লামিয়া তো আলিয়াকে নিজের রুমের শেয়ারও দিয়ে দিয়েছে। আলিফ আপাতত গেস্ট রুমে আছে, বিয়ের পর লিলির রুমে থাকবে এমনই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আজ শুভ্র ছোঁয়া আলিফ লিলির বিয়ে। পুরো বাড়ি জমজমাট আনন্দে। গতকাল গায়ে হলুদে ছোঁয়া একটু আনন্দ করতে পারেনি, তাই ওর মন খারাপ। শুভ্র ওকে সারাক্ষণ নিজের কাছে বসিয়ে রেখেছে, নাচ গান কিছুই সে করতে পারেনি। মনে মনে অনেক বকেছে শুভ্রকে ছোঁয়া, কিন্তু সামনাসামনি কিছু বলার সাহস সে পায়নি, কারণ শুভ্র রেগেছিল খুব। ছোঁয়ার সব বন্ধু বান্ধব এসেছিল গায়ে হলুদে, আর সেখানে একটা ছেলের নাম নয়ন। এই নয়ন নামের ছেলেটা একটু দুষ্টুমি করে ছোঁয়ার হাত ধরেছিল, যা শুভ্র মোটেও পছন্দ হয়নি। ছোঁয়া তবুও অনেক বুঝিয়েছে শুভ্রকে, নয়ন ওর বন্ধু শুধুমাত্র, এমনকি নয়নের গার্লফ্রেন্ড আছে এটাও বলেছিল, তবুও শুভ্র রাগ কমেনি। অনুষ্ঠান নষ্ট হয়ে যাবে ভেবে কিছু করেওনি নয়নকে, না কিছু বলেছে। কিন্তু ছোঁয়াকে এই বিষয় নিয়ে অনেক কথা শুনিয়ে দিয়েছে। আজ শুভ্র ছোঁয়ার বিয়ে হলেও দুজন দুজনের সাথে প্রচুর রেগে আছে। শুভ্র রাগ নয়ন হাত ধরেছে বলে, আর ছোঁয়ার রাগ শুভ্রকে সে এত বুঝানোর পরেও শুভ্র না বুঝার কারণে। সকাল থেকে দুজন দুজনের দিকে তাকায়নি পর্যন্ত। ছোঁয়া ভাবছে বিয়ের পরও সে তার রুমেই থাকবে, যাবে না শুভ্র মতো জেদি পুরুষের কাছে। বাহির থেকে শোনা যাচ্ছে কাজী চলে এসেছে, আর এটা শুনেই হঠাৎ বুকের ভেতর অদ্ভুত অনুভূতি হয় ছোঁয়ার, কেমন জানি ভয় ভয় লাগছে। বুকটা কাঁপছে, ধুকপুক করছে স্পন্দন। সোহা বলে, আজ থেকে আমার আপা হয়ে যাবে এই ঘরের বউ, আর আমি ননদ। সোহার কথা শুনে ছোঁয়া বেশ লজ্জা পাই। লজ্জায় কারো চোখের দিকে যেন তাকানোর সাহস পাচ্ছে না। এতক্ষণে লিলির সাজগোছও শেষ। দুজনকে আজ একই রকম লেহেঙ্গা পরিয়ে বধূ সাজিয়েছে। লিলি এসে সানিয়ার হাতে ফোন দিয়ে বলে, এই শোন, আমাদের জনের ছবি যেন খুব খুব সুন্দর হয়। সানিয়া কোনো কথা না বাড়িয়ে ছোঁয়া লিলির অনেকগুলো ছবি তুলে দেয়। সানিয়া খুব ভালো ফটোগ্রাফি করতে পারে। এক প্রকার শুভ্র হাত ধরেই সানিয়া ফটোগ্রাফি শিখেছে, তাই হয়তো শুভ্র প্রতি ওর ভালোলাগা জন্মেছে। তানহা আর রকিও এসেছে বিয়েতে। রকিকে শুভ্র কাছে রেখে ছোঁয়ার কাছে যায় তানহা। তানহা দৌড়ে গিয়ে ছোঁয়াকে জড়িয়ে ধরে। ছোঁয়া খুব খুশি হয় তানহাকে দেখে। কেমন আছিস তানহা রানী, সংসার জীবন কেমন কাটছে? আমি তো আলহামদুলিল্লাহ। আর তুইও তো বেশ ভালো আছিস দেখতেই পাচ্ছি, কিন্তু তোর বরটার কি হলো? গোমরা মুখে বসে আছে। তারপর ছোঁয়া তানহাকে সব খুলে বলল। তানহা সব শুনে হাসতে হাসতে শেষ। সোহা সানিয়া লামিয়া আলিয়া লিলি সবাই হাসতেছে। শুভ্র যে ঘাড়ত্তারা এটা কারো অজানা নয়। ছোঁয়া আবার বলে উঠল, ধুর বাদ দে তো, আমার বালা পেলেই চলবে, শুভ্র ভাই থাকুক উনার জেদ নিয়ে। তুই বল তোর রকির কি অবস্থা? রকি তো আগে থেকে কিছুটা স্বাভাবিক হয়েছে আলহামদুলিল্লাহ। আল্লাহর কাছে 5 ওয়াক্ত 2 হাত তুলে এই একজন মানুষের ভালোবাসায় চেয়ে যাচ্ছি শুধু। ইনশাআল্লাহ খুব দ্রুত রকি সম্পূর্ণ স্বাভাবিক হয়ে যাবে। থ্যাংক ইউ ছোঁয়া, তুই না থাকলে আমার ভালোবাসা কখনোই আমার হতো না। কাজী বিয়ে পড়ানো শুরু করেছে। আগে লিলি আর আলিফের বিয়ে দিয়ে দিল শুভ্র। শুভ্র একটাই কথা, আগে সে তার বোনকে বিয়ে দিবে, তারপর নিজেরটা। শুভ্র যেদের সাথে কেউ পারেনি, তাই আগে আলিফ লিলিরটা হয়ে গেল বিয়ে। ছোঁয়ার মন খারাপ, কারণ এখনো ওকে বালাজোড়া পরানো হয়নি। অপেক্ষা করতে করতেই যেন ক্লান্ত ছোঁয়া। ছোঁয়া নিজের রুমে বসে আছে, সাথে সানিয়া আলিয়া লামিয়া সোহা আছে। একটু পর শুভ্র ছোঁয়ার বিয়েটাও হয়ে গেল। ছোঁয়া তবুও খুশি হতে পারছে না, কারণ বালাজোড়া এখনো দিচ্ছে না বলে ওকে। সন্ধ্যা পেরিয়ে রাত হতে আসলো, এখনো ছোঁয়াকে বালাজোড়া দেওয়া হয়নি। ছোঁয়ার মনটা বেশ খারাপ হয়ে যাচ্ছে যত সময় গড়াচ্ছে। রাতের খাবার শেষে ছোঁয়াকে শুভ্র রুমে নিয়ে যেতে আসে লামিয়া আলিয়া সানিয়া সোহা, কিন্তু ছোঁয়া কিছুতেই শুভ্র রুমে যেতে রাজি হচ্ছে না।
কিরে আপা, এতদিন সবাইকে পাগল করলে বিয়ে বিয়ে করে, আর এখন শুভ্র ভাইয়ের রুমে যেতে চাইছো না কেন? বেশি পক পক করিস না তো। আমি কেন ওই জেদি ঘাড়ত্তারাকে বিয়ে করতে পাগল হব শুধু শুধু? আমি তো পাগলি হয়েছি শুধু আমার বালার জন্য। মধুর যেমন মিষ্টির অভাব নেই, তেমন ওই বালাজোড়ার জন্যেও আমার ভালোবাসার কোনো অভাব নেই। আমার মধুবালা এখনো আমাকে দেওয়া হয়নি কি করে আর মনটা ভালো থাকে বলে? আপা, বালাজোড়া নাকি চুপ রি হয়ে গেছে? কি বলিস তুই এসব? তোর কি মাথা নষ্ট হয়েছে? শুভ্র ভাইয়ের মতো কি তোকেও এখন পাবনা পাঠাতে হবে? এবার লামিয়া বলে উঠে, হ্যাঁ রে আপা, সোহা ঠিক বলেছে। চোরকে নাকি শুভ্র ভাই দেখেছে? কি বলিস, শুভ্র ভাই কোথায় এখন? শুভ্র ভাই তো চোরকে ধরতে চোরের পিছু নিয়েছে। আমার বালাজোড়া ছোঁয়া সত্যি সত্যিই কেঁদে ফেলল। সবাই অবাক। সামান্য বালার জন্য কেউ এত পাগলামি করতে পারে কারো জানা ছিল না। আলিয়া তো সবার থেকে বেশি অবাক, কারণ সবাই আগে থেকে ছোঁয়ার এমন পাগলামির সাথে অভ্যস্ত হলেও আলিয়া এসবের জন্য একদম নতুন। ছোঁয়ার বালার প্রতি এমন অদ্ভুত টান, পাগলামি, শুভ্র ভালোবাসা আলিয়ার মনে দাগকে ছে। আলিয়া বেশ উপভোগ করছে বিষয়টা। লিলি ছাড়া সবাই আছে এখানে। লিলি নিজের রুমে হয়তো বাসর করছে আর ছোঁয়া এখনো ন্যাকামি করতেছে। সব বোনেরা মিলে কোনোমতে বুঝিয়ে ছোঁয়াকে শান্ত করার চেষ্টা করছে কিন্তু পারছে না। সোহা গিয়ে জায়দা বেগমকে ডেকে নিয়ে আসে। উনি এসে ছোঁয়াকে আদর স্নেহ করে বুঝাই, তারপর বলে শুভ্রকে রুমের দিকে যেতে দেখেছেন তিনি। ছোঁয়া এই কথা শোনেই, শুভ্র ভাই এসেছে, আমার বালা এনেছে তো? তুই নিজে গিয়ে দেখে আয়। জায়দা বেগম কথাটা বলার সাথে সাথেই ছোঁয়া দুই হাত দিয়ে লেহেঙ্গা উপরের দিকে একটু তুলে ধরে ছুটে যায় শুভ্র রুমের দিকে। শুভ্র রুমের দরজা খোলা, ছোঁয়া হাত লাগাতেই দরজা খুলে যায়। ছোঁয়া একটা বড় নিঃশ্বাস ছেড়ে ভেতরে ঢুকতেই দেখে পুরো রুম অন্ধকার। ছোঁয়া একটু ভয় পেয়ে ঢুক গিলে সরু কণ্ঠে বলে উঠে, শুভ্র ভাই। এই মধুবালা আরেকবার ভাই ডাকলে বালা পাবি না বলে দিলাম। তোর বালা এখন আমার কাছে বন্দি। বালা পেতে হলে ভাই ডাকা ছাড়তে হবে, কথা দে। শুভ্র কথাটা বলতেই বাতি লে উঠে রুমের। ছোঁয়া ঘরের সাজসজ্জা দেখে বিস্মিত। পুরো ঘর কাঁচা ফুল দিয়ে সাজানো হয়েছে, তাও ছোঁয়ার পছন্দের ফুল কাঠগোলাপ দিয়ে। বিছানায় লাভ আকৃতি করে হলুদ কাঠগোলাপ দিয়ে মাঝখানে লাল গোলাপের পাপড়ি দিয়ে সাজানো হয়েছে। পুরো রুমে ছোট ছোট রঙিন লাইট নো হয়েছে। ছোঁয়া এক পা সামনে এগুতেই ওর মাথার উপরে অসংখ্য গাঁদা ফুল আর কামিনী ফুলের পাপড়ি বৃষ্টির ন্যায় ঝরে পড়ে। শুভ্র বুকে হাত গুজে দাঁড়িয়ে আছে বিছানার পাশে, মুখে মৃদু হাসি নিয়ে। ছোঁয়া অপলকে তাকিয়ে আছে শুভ্র দিকে। শুভ্র মুখে রহস্যময় হাসি। ছোঁয়াকে অবাক নয়নে তাকিয়ে থাকতে দেখে শুভ্র আবারও বলে, কি এমন করে কি দেখছিস মধুবালা? বালা জোড়া কি লাগবে না? ছোঁয়ার চোখ বেয়ে হঠাৎ গড়িয়ে পড়ে নোনা জল। শুভ্র তো ছোঁয়ার চোখে জল দেখে একটু এগিয়ে এসে ছোঁয়াকে বিছানার একপাশে বসিয়ে ছোঁয়ার হাত দুটো নিজের হাতের মুঠোই ভরে বলল, কি হয়েছে মধুবালা? সারাদিন তোর সাথে কথা বলিনি বলে অভিমান করেছিস? তোকে সারপ্রাইজ দিব বলেই তো সারাদিন রেগে থাকার অভিনয় করেছি। সারাদিন যদি আমি তোর সাথে স্বাভাবিক আচরণ করতাম তবে তুই নিজেই ছুটে ছুটে আমার রুমে চলে আসতি বারংবার, আর আমার সাজানো গুছানো হতো না। তাই তো সারাদিন তোকে ইগনোর করেছি, যাতে তুই আমার রুমে না আসিস। আর এখন তো তোকে বালাচু রি মিথ্যা নাটক করেই আনতে হয়েছে আমার রুমে। তুই যে ভীষণ জেদি সেটা কি আমার চেয়ে ভালো কেউ জানে? তুই যে শুধু আমার মধুবালা। আমি ছাড়া তোর সবটা আর কে বা জানতে পারে বল? এত কিছু করেছো আমার জন্য, অথচ এখনো অবধি ভালোবাসি কথাটা একবারও বললে না। থাক, বলতে হবে না আমার বালা কোথায়। বালা দাও বলছি, নয়তো সবাইকে বলে দিব তুমি ঘুমের ঘোরে নাক ডাকো। কবে ঘুমে আমি নাক ডাকছি? আর ভালোবাসি বলতে হবে কেন? বুঝে নিতে পারিস না? আমি কি বলছি তুমি নাক ডাকো? আমি তো বলছি বালা না দিলে সবাইকে এটা বলে মজা নিব। ছি ছি মধুবালা, তুই তো দেখছি নিজের মানসম্মান নিজেই মাটিতে মিশাতে যাচ্ছিস। ছোঁয়া ভ্যাবাছকা খেয়ে যায়। শুভ্র ছোঁয়ার অবস্থা বুঝতে পেরে বলে, কিরে কি ভাবছিস? আরে গাধি, এখন আমরা স্বামী স্ত্রী। তাই আমার সম্মানহানি মানেই তো তোর সম্মানও নষ্ট হওয়া। তাই এখন থেকে আমার সম্মান নিয়ে টানাটানি করলে তোকে ভাবতে হবে আগে নিজের সম্মানের কথা, বুঝেছিস গাধি? দেখো গাধি বলবে না, আমি বুঝি না তোমার কথার আগামাথা। আমার বালা দাও বলছি। বুঝে না কথার আগামাথা। অনার্স পাশ করা একটা মেয়েকে এত ন্যাকামিতে মানাই না। শোন, এখন স্কুলের মেয়েরাও তোর থেকে ভালো বুঝে এসব। বাদ দে, আগে প্রমিজ কর আজকের পর আর ভাই ডাকবি না, তবেই বালা পাবি। নয়তো জীবনেও আর বালা চোখে দেখবি না। আচ্ছা আচ্ছা, কথা দিচ্ছি আর এই জীবনে বেঁচে থাকতে কখনো বলবো না শুভ্র ভাই। এবার দাও না আমাকে আমার বালা জোড়া। আর যে তর সইছে না। শুভ্র ছোঁয়ার হাত থেকে আলতো ছোঁয়ায় এক এক করে সব চুড়ি খুলে নেয়। ছোঁয়া কিছু বলে না, শুধু দেখে শুভ্র কি করতে চাই। চুড়ি সব খোলা শেষ হলেই শুভ্র একটা ড্রয়ার থেকে বালা টি নিয়ে ছোঁয়ার হাতে পরিয়ে দেয়।
ছোঁয়া অপলক কিছুক্ষণ তাকিয়ে থাকে নিজের হাতে জড়িয়ে থাকা বালাজোড়ার দিকে, তারপর নাক টেনে কান্না জুড়ে দেয়। এটা যে খুশির কান্না শুভ্র ঠিক বুঝতে পেরেছে। ছোঁয়া কিছু না ভেবেই হঠাৎ ঝাঁপিয়ে পড়ে শুভ্র বুকে। শুভ্র একটা মুচকি হাসি দিয়ে নিজের সাথে আরো শক্ত করে জড়িয়ে নেয় ছোঁয়াকে। শুভ্র আস্তে করে বলে, এই মধুবালা, কাঁদছিস কেন? তোর চোখে সুখের অশ্রু আমার কাছে অসহ্য লাগে যে। ভীষণ ভালোবাসি তোকে মধুবালা, তুই আমার প্রথম স্বপ্ন, দোষের কারণ মধুবালা, তাই তো তোর প্রতি না চাইতেও ফুটবল হয়ে পড়ি। তুই আমার প্রথম অনুভূতি, আমার প্রথম হৃদয় ফুটা সদ্য ফুল। ছোঁয়া কিছু বলে না, শুধু নাক টেনে টেনে কান্না করে। শুভ্র একটু হেসেই আবারও বলে, এই শীতে আমার শেরওয়ানি ভিজিয়ে দিচ্ছিস কেন ন্যাকা কান্না করতে করতে? শীত শীত লাগে তো, চুপ করবে তুমি? এটা বলেই ছোঁয়া চুপ হয়ে আবারও শুভ্র বুকের উষ্ণতা অনুভব করতে ব্যস্ত হয়ে যায়। এভাবেই কেটে গেল অনেক সময়। রাত প্রায় 2:30 ছুঁই ছুঁই। ছোঁয়া শুভ্র বুক থেকে মাথা তুলে বলে, চলো না একটু ছাদে যায়। আজ পূর্ণিমা, চাঁদটা অনেক সুন্দর। শুভ্র একটা মিষ্টি হাসি দিয়ে ছোঁয়াকে কোলে তুলে নেয়। শুভ্ররও ইচ্ছে ছিল বাসর রাতে ছাদে বউয়ের কোলে মাথা রেখে চাঁদ দেখার। ছোঁয়া অজান্তেই তা পূরণ করার সুযোগ দিচ্ছে, তাই শুভ্র আর দেরি না করে ছোঁয়াকে কোলে নিয়ে হাঁটা শুরু করে ছাদের দিকে। তোকে মধুবালা কেন ডাকি আমি তুই জানিস? ছোঁয়া শুভ্র চুলে বিলি কাটতে কাটতে বলে, উহু, বলো তুমি। মধু তো মিষ্টি, খুব মিষ্টি, কিন্তু আমার কাছে মধুর চেয়েও দামি তোর মুখের এই মিষ্টি হাসি। আর তুই পাগল খানদানি বালার জন্য। তাই তোকে মধুবালা ডাকতে ভীষণ ভালো লাগে আমার। আমি আমার বয়ঃসন্ধিকালেই বুঝতে পেরেছি তোর প্রতি আমি ফুটবল, ভীষণ ফুটবল। কিন্তু কখনো কাউকে বুঝতে দেয়নি আমি কিছু। জানিস খুব কষ্ট হতো নিজের অনুভূতিগুলো লুকাতে, তবুও লুকিয়ে রেখেছিলাম এতগুলো বছর। তুই বালার জন্য বারবার আমাকে বিয়ের প্রস্তাব দিয়েছিস, তবুও আমি নিজের অনুভূতিগুলোকে কন্ট্রোল করে রেখেছিলাম তোর পড়ালেখার জন্য। আমি চেয়েছি তুই শুধু বালা নয় আমার জন্যও কিছু অনুভব কর, কিন্তু না, তুই সবসময়ই আমার থেকে বালাকে বেশি গুরুত্ব দিয়েছিস, তাই রাগ হতো আমার খুব। যেদিন লিলি আমায় বলেছিল তুই আমাকে ভালোবাসিস, সেদিন আমি কতটা খুশি হয়েছিলাম তোকে বলে বুঝাতে পারবো না রে মধুবালা। তোর চোখের নেশায় শত বছর আমি মাতাল হয়ে থাকতে চাই মধুবালা। তোর চোখ দুটো মদ্যপানীয়র চেয়েও বেশি নেশালো রে। আর এই নেশারোঝোঁক নিয়ে আমি বাঁচতে চাই অনন্তকাল তোকে বুকে রেখে। থাকবি তো আমার বুকে লুকিয়ে, দেহে প্রাণ থাকা অবধি? ছোঁয়া মাথা দুলিয়ে হ্যাঁ বলে। শুভ্র কুটকুট করে হেসে বলে উঠে, এই চাঁদ দেখ, তোর পূর্ণিমার আলোর চেয়েও বেশি স্নিগ্ধ আমার মধুবালা। আমার ভালোবাসা। ছোঁয়া বেশ লজ্জা পাই। আজ প্রথম শুভ্র চোখের দিকে তাকাতে ছোঁয়ার লজ্জা লাগছে। অদ্ভুত অনুভূতি হচ্ছে। শিহরণ জাগছে পুরো শরীর মন জুড়ে। ঠোঁট জোড়া কাঁপছে। চোখের পাপড়ি কাঁপছে। ঘন ঘন নিঃশ্বাস নিচ্ছে। শুভ্র বলে, চল বাগানে যাব। ছোঁয়া হ্যাঁ সূচক মাথা নেড়ে সাই দিল। বাগানে এসে একটা বেলি ফুল ছিঁড়ে শুভ্র ছোঁয়ার কানে গুজে দিল। ছোঁয়া চটপট করে দ্রুত বলে, এটা কি করলে? রাতে গাছের পাতা ফুল ছেঁড়া নাকি ভালো না? দাদি বলেন, আমার বোকা মধুবালা, রাতেও ছেঁড়া যায় কিন্তু চেয়ে নিতে হয়। আমিও চেয়ে নিয়েছি গাছের রানী থেকে আমার পরীর জন্য। ছোঁয়া আবারও মাথা নিচু করে নেয় লজ্জায়। শুভ্র মুগ্ধ হয়ে দেখছে তার মধুবালার লজ্জায় লজ্জিত মুখশ্রী। দুজন হাঁটছে হাত ধরে। কুয়াশায় ঘিরে আছে পৃথিবী। শুভ্র শক্ত করে ছোঁয়ার হাত ধরে রেখেছে। ছোঁয়ার ভীষণ ভালো লাগছে শুভ্র হাত ধরে এভাবে হাঁটতে। ছোঁয়া হাঁটছে আর বারংবার নজর দিচ্ছে হাতে জড়িয়ে থাকা বালা জোড়ার দিকে। শুভ্র খেয়াল করে বিষয়টা। শুভ্র মুচকি হেসে বলে, জানিস মেজো আম্মুমা, যাওয়ার আগের রাতে আমায় বলেছে আমি যেন তোকে সবসময়ই আগলে রাখি, আর তোর এই বালাজোড়া যেন তোর হাতে ছাড়া আর কারো হাতে যেতে না দেয়। জানিস আজ আমার খুব ভালো লাগছে। মেজো আম্মুকে দেওয়া কথা আমি রাখতে পেরেছি। আম্মুকে কি আর কখনো ফিরে পাবো না আমি? আম্মু কি আর কখনো ফিরে আসবে না আমার কাছে? জানো আমার চুলগুলো একটু একটু করে লম্বা হচ্ছে, ছোট চাচিম্মু হেয়ার প্যাক লাগিয়ে দেয় সব সময়। আম্মু কি আসবে না আর কখনো আমার চুলে তেল লাগিয়ে বেনি করে দেওয়ার জন্য? আমি যে সবকিছুতে আম্মুকে প্রচণ্ডভাবে মিস করি। আজ আমার হাতে এই বংশের খানদানি বালা, অথচ আম্মু তা দেখছে না। জানো কত কষ্ট হচ্ছে আমার? শুভ্র ইমোশনাল হয়ে যায় ছোঁয়ার কথায়। হাঁটতে হাঁটতে দুজন বাড়ির পেছনের দিকে চলে এসেছে। শুভ্র বুঝতে পারছে না কি বলে সে তার মধুবালাকে সান্ত্বনা দিবে। ছোঁয়া ক্লান্ত হয়ে বলে, চলো রুমে যায়। বড্ড বেশি ঘুম পাচ্ছে আমার। শুভ্র কিছু না বলে আবারও ছোঁয়াকে কোলে তুলে নেয়। ছোঁয়া বারণ করে কিন্তু কে শোনে কার কথা। বাড়িতে যে বড়রা আছে শুভ্র তা খেয়াল নেই মোটেও। শুধু জানে তার মধুবালা আজ থেকে তার, সম্পূর্ণ তার। রুমে এসে শুভ্র ছোঁয়াকে ওয়াশরুমের দরজায় দাঁড় করিয়ে বলে, যা চেঞ্জ করে আয়। কাপড় তো সব আমার রুমে। শুভ্র দ্রুত গিয়ে ছোঁয়ার রুম থেকে ওর কাপড়চোপড় এনে হাতে দিয়ে ওয়াশরুমে পাঠিয়ে দেয়।
ছোঁয়া ওয়াশরুমে যেতেই শুভ্র ও শেরওয়ানি চেঞ্জ করে একটা নিভু ব্লু টি শার্ট আর লুঙ্গি পরে নেয়। প্রায় 40 মিনিট পর একটা নীল রঙের প্লাজো আর সবুজ রঙের টি শার্ট পরে ছোঁয়া ওয়াশরুম থেকে বের হয়। কিরে এতক্ষণ লাগলো কেন তোর? নাকি এই শীতে গোসল করেছিস আবার? দেখি চুল। চুল তো শুকনো, তবে এতক্ষণ কি করছিলি? এত অস্থির কেন হচ্ছ তুমি? আমার মেকআপ তুলতে একটু সময় লেগেছে। এর আগে কখনো তো আর এত ভারী মেকআপ করিনি, তাই অভ্যাসও নেই, যার কারণে দেরি হয়েছে। শুভ্র আর কিছু না বলে ওয়াশরুমের দিকে এগিয়ে যায়। ছোঁয়া হাত মুখ মুছে বিছানায় গা এলিয়ে দেয়। শুভ্র ওয়াশরুম থেকে এসে দেখে ছোঁয়া ফুলের পাপড়ি দিয়ে খেলছে। বিছানায় যে লাভ করা ছিল ফুল দিয়ে, সেটার সব ফুল ছোঁয়া হাতের মুঠোয় পুরে রেখেছে। শুভ্র গামছা দিয়ে হাত মুখ মুছতে মুছতে ছোঁয়ার পাশে বসে বলল, বালাগুলো খুলে ঘুমাস, নয়তো ঘুমের মধ্যে ব্যথা পাবি। ব্যথা পেলে পাবো, তবুও খুলব না। শুভ্র মুচকি হাসি দিয়ে ছোঁয়ার পাশে শুয়ে ছোঁয়ার এক হাত নিজের বুকে চেপে ধরে বলে, এত বালা পাগলি কেন রে তুই মধুবালা? উহু, আমি শুধু বালা পাগলি নয়। সত্যি হলো আমি এই বালার প্রতি যতটা ফুটবল, তার থেকে 1000 গুণ বেশি ফুটবল তোমার প্রতি। আমি কখনো প্রকাশ করিনি এটা, কারণ আমি ভাবতাম তুমি আমায় পছন্দ করো না। যদি তুমি আমার দুর্বলতার কথা জেনে আমাকে ঘা ত করো, সেটা ভেবেই আমি শুধু বালার পেছনে ছুটতাম, কারণ তোমাকে পেলে বালা আমার, আর বালা পেলেও তুমি আমার, সম্পূর্ণ আমার। একটু নয়, অনেক বেশিই ভালোবাসি তোমায় শুভ্র ভাই। দে বালা গুলো দে বলছি। তুই আবারও ভাই বলছিস। এবার আর ক্ষমা করা হবে না তোকে। ফেরত দে বলছি আমার বালা। আচ্ছা আচ্ছা, আর কখনো ডাকবো না ভাই। এবার একবার ডাকো আমায় মধুবালা বলে। মধুবালা তুই আমার, শুধু আমার মধুবালা। কুয়াশা ঘেরা পৃথিবী। কনকনে শীতের আবাস। পৃথিবী জোরে শীতল বাতাস। বেলকনির দরজা খোলা থাকায় হালকা হাওয়া এসে ছুঁয়ে দিচ্ছে শুভ্র চোখ ঠোঁট নাক। শিহরিত হচ্ছে পুরো শরীর মৃদু বাতাসে গায়ে লেগ থাকা সত্ত্বেও। ছোঁয়া ইচ্ছে করেই বেলকনির দরজা খুলে রেখে ওয়াশরুমে যায়, যাতে করে হাওয়া এসে শুভ্রকে বিরক্ত করে। ছোঁয়ার আফসোস হচ্ছে কেন একটা জানালা নেই শুভ্র রুমে। ছোঁয়া গোসল করে এসে আয়নার সামনে বসে চুল মুছতেছিল। ড্রেসিং টেবিলটা খাটের একদম পাশে হওয়ায় ছোঁয়া চুলে গামছা দিয়ে ঝাড়ি দিতেই পানির বিন্দুকনা শুভ্র চোখের পাপড়িতে গিয়ে পড়ে। টিপটিপ করে চোখ খুলে শুভ্র মুগ্ধ নয়নে তাকিয়ে আছে ছোঁয়ার দিকে, যেন এই প্রথম সে ছোঁয়াকে দেখছে। ছোঁয়া লজ্জা পেয়ে মাথা নিচু করে নেয়। শুভ্র ঘুম ঘুম কণ্ঠে বলে, আজ থেকে আমার প্রতিটি সকাল তুই, আমার প্রতিটি মুহূর্তে নিঃশ্বাস নেওয়ার কারণ তুই, আমার বেঁচে থাকার অমূল্য রতন তুই মধুবলা। লজ্জা পেলে তোকে আরো বেশি করে কাছে পেতে ইচ্ছে করে। ছোঁয়া একটা মুচকি হাসি দিয়ে চুল শুকাতে থাকে। নিজেকে বড্ড বেশি ভাগ্যবতী মনে হয় ছোঁয়ার। শোন, তোর চুল যতই লম্বা হোক না কেন, আমি ছাড়া কোনো পুরুষের সামনে খোলা চুলে যাবি না বলে দিলাম। আর আজ থেকে কোনো হেয়ার প্যাক দেওয়ার দরকার নেই, যেটুকু আছে চুল তাতেই তোকে স্নিগ্ধ মায়া লাগে। ছোঁয়া মুখ ভেঙচি কেটে বলে, ইস, আমার আম্মুর শখ ছিল আমার লম্বা চুল। আমার চুল আবারও লম্বা হবে। ছোট চাচিম্মু খুব যত্ন নেয়। দেখিও একদিন আগের থেকেও বেশি লম্বা হবে আমার চুল, আর তুমি হিংসায় জ্বলবে। শুভ্র হাসে। ছোঁয়াকে খুশি দেখে শুভ্র মনটা বেশ ভালো লাগছে। শুভ্র কিছু না বলে হাসতে হাসতে চলে যায় ওয়াশরুমে। লিলি বসে বসে নিজের রুমের বেকনিতে কফি খাচ্ছিল। আলিফ গোসল করে এসে চুল মুছতে মুছতে লিলির কাছে এসে বলে, একাই খেয়ে নিচ্ছ কফি? সরি স্যার, শীত লাগছিল খুব। আপনি জামাকাপড় পরে তৈরি হয়ে নিন, আমি কফি করে আনছি। না, কোথাও যাবে না তুমি। আমি এই কফিই খাবো। কিন্তু এটা তো আমি খেয়ে নিয়েছি অর্ধেক। বাচ্চা মেয়ে বুঝবে না। দাও, খিদে লেগেছে। লিলি ভয়ে ভয়ে নিজের কফির মগ দিয়ে দিল আলিফকে। এখনো লিলি আলিফকে কিছু কিছু ভয় পাই, স্যার বলে কথা। আলিফ কফিতে চুমুক দিয়ে লিলিকে বলে, আচ্ছা ছোঁয়া শুভ্র ভাইকে ভালোবাসে নাকি শুধু বালাজোড়াকে? সত্যি বলবো? মিথ্যা বলার তো কোনো কারণ দেখছি না। তাহলে সত্যিটাই বলি। আসলে বালাজোড়া হলো বাহানা। ছোঁয়া সেই ক্লাস 7-এ পড়াকালীন থেকে পছন্দ করত শুভ্র ভাইকে, কিন্তু আবার ভীষণ ভয় পেত, কারণ শুভ্র ভাই তখন থেকেই সবার থেকে বেশি ছোঁয়াকে শাসন করত। তাই ভয় ভালোবাসার কথা গোপন রেখে বালার বাহানায় শুভ্র ভাইয়ের পিছু লেগেছিল। সবচেয়ে মজার বিষয় কি জানেন স্যার? শুভ্র ভাই, হ্যাঁ, আমরা কেউই কখনো ধরতে পারিনি যে শুভ্র ভাই ছোঁয়াকে পছন্দ করত, ভালোবাসত। শুভ্র ভাই আর ছোঁয়ার সম্পর্ক ছিল টম এন্ড জেরির মতো। এর মধ্যেই জনকে প্রচণ্ড রকম ভালোবেসে পেলে যা সবার অজানা থেকে যায়। কিন্তু শুভ্র ভাইয়ের মনের খবর না জানলেও ছোঁয়ার প্রতিটি অনুভূতি শুভ্র ভাইয়ের প্রতি, তা সবই আমি জানতাম। জানেন, আমার খালাতো বোনটিয়া শুভ্র ভাই আর ছোঁয়াকে আলাদা করতে চেয়েছিল, কিন্তু পারেনি। কারণ সত্যিকারের ভালোবাসা এমনই হয়। কেউ তাদের আলাদা করতে পারে না যদি জনের মনের মিল থাকে সীমাহীন। জানেন স্যার, আমার মনে হয় আমিও আপনাকে এতটা ভালোবাসতে পারিনি যতটা ছোঁয়া আমার শুভ্র ভাইকে বাসে।
ভালোবাসা সত্যিই অনেক সুন্দর, সদ্য ফোটা ফুলের মতো, হঠাৎ উকি দেওয়া রংধনুর মতো, শীতের সকালের এক মুঠো রোদ্দুরের মতো। ভালোবাসা সুন্দর, অবশেষে ছোঁয়ার ভালোবাসা পূর্ণতা পেল, আর আমাদের ভালোবাসা তো অনাকাঙ্ক্ষিত ভাবেই পূর্ণতা পেয়ে গেল। ভালোবাসার এত শক্তি, ভালো না বাসলে বুঝতামই না। কথা দাও সারা জীবন এই অগোছালো মানুষটাকে আগলে রাখবে, ছেড়ে যাবে না কখনো। কথা দাও মায়াবতী, কথা দিলাম দেহে প্রাণ থাকা অবধি ছেড়ে যাব না কখনো। আপনি শুধু এভাবেই ভালোবাসবেন আমায় স্যার, আমার আর কোনো বিলাসিতা চাই না। আলিফ লিলির এলোমেলো চুলগুলো ঠিক করতে করতে বলে, একদিন তোমায় সব দিব আমি। একটু কষ্ট করো, তোমার বাপের বাড়ির মতো বড় না হলেও মোটামুটি একটা ঘর, ভালোবাসার মহল তোমায় বানিয়ে দিব আমি। দেখতে দেখতে কেটে গেল একটা বছর। ছোঁয়া 9 মাসের প্রেগন্যান্ট। শুভ্র আজকাল কিছুটা বিরক্ত ছোঁয়ার প্রতি, কিন্তু ভালোবাসা কমেনি বিন্দুমাত্র, বরং বেড়েছে বহুগুণ। ছোঁয়া প্রেগন্যান্ট হওয়ার পর থেকে শুভ্রকে একটু বেশি করে যা, লা, অ। মাঝরাতে ঘুম থেকে ডেকে বলে আইসক্রিম খাবে কখনো, বা বলে ফুচকা খাবে, আবার পিৎজা, চিকেন পরোটা ইত্যাদি এসব খাওয়ার বাহানা করে। শুভ্র প্রথম প্রথম ভালোবেসে এসব করলেও ইদানিং বিরক্তি অনুভব করে, কারণ শুভ্র বুঝে কিছু কিছু বাহানা ছোঁয়া ইচ্ছে করেই করে তাকে জ্বালানোর জন্য। একবার তো ছোঁয়া রাত 3টায় বাদাম খাওয়ার বাহানা করে। শুভ্র পুরো কিচেনে অনেক খুঁজেও পায়নি বাদাম, কিন্তু ছোঁয়া নাছোড়বান্দা, শুভ্র ওর কয়েকটা বন্ধুকে কল করে, পরে এক বন্ধুর বাসায় ছিল, তারপর সেখান থেকে এনে ছোঁয়াকে দেয়। পরে বাদাম খেয়ে ছোঁয়া শান্ত হয়, কিন্তু শুভ্র জানে না সেদিনও ছোঁয়া ইচ্ছে করেই এমনটা করেছিল। মনে মনে ছোঁয়া বলেছিল সেদিন, আর একটু কষ্ট করো আমার একটামাত্র শুভ্র ভাই, অনেক অপেক্ষা করিয়েছ, অনেক কষ্ট দিয়েছ, সেক্ষেত্রে এসব তো কিছুই না। এত এত ভালোবাসি শুভ্র ভাই। আজ হঠাৎ মাঝরাতে ছোঁয়ার ব্যথা উঠে যায়। ডেলিভারি ডেটের এখনো 3 দিন বাকি। 3 দিন আগেই ছোঁয়ার ব্যথা উঠাই সে কিছুটা ভয় পেয়ে যায়। শুভ্রকে ডাকার শক্তি সে যেন পাচ্ছে না। প্রচণ্ড ব্যথায় কেঁদে ফেলে ছোঁয়া। শুভ্রকে ধীর কণ্ঠে কয়েকবার ডাকে, কিন্তু শুভ্র উঠে না। শুভ্র ভেবেছে আজও হয়তো কোনো বাহানা ধরবে, কিন্তু ছোঁয়া যে অসহ্য ব্যথায় কাতরাচ্ছে সেটা লক্ষ্য করেনি শুভ্র। প্রায় 10 মিনিট পর ছোঁয়া আর সহ্য করতে না পেরে শব্দ করে কেঁদে দেয়। একটু শব্দ হতেই শুভ্র জেগে যায়। শুভ্র জেগেই পাগলের মতো করতে থাকে ছোঁয়ার অবস্থা দেখে। কি করবে না করবে সে বুঝতে পারছে না। ছোঁয়া শুভ্র পাগলামো দেখে প্রচণ্ড ব্যথার মধ্যেও মুচকি হেসে বলে, চাচিম্মু, সেজু আম্মু, বড় আম্মু, সবাইকে ডাকার জন্য। একটা ফুটফুটে মেয়ে শিশু কোলে নিয়ে অশ্রুচোখে ছোঁয়ার দিকে তাকিয়ে বসে আছে শুভ্র। ছোঁয়ার জ্ঞান ফিরতেই শুভ্রকে এভাবে দেখে ছোঁয়া একটা হাসি দেয়, চোখ বেয়ে পড়ে 2 ফোঁটা নোনা জল। ছোঁয়া চোখ বুলিয়ে দেখল পুরো ক্যাবিনে কেউ নেই। নর্মালে বেবি হয়েছে ছোঁয়ার, তবুও একটু সিরিয়াস কেস হওয়ায় ডেলিভারির পর ইঞ্জেকশন দেওয়া হয়েছিল। 30 মিনিট পর ছোঁয়ার জ্ঞান ফিরে। শুভ্র চুপ হয়ে আছে। ছোঁয়া না গলায় কাপা কাপা সুরে বলে, আমাদের মেয়ে বাবু হয়েছে তাই না? কিভাবে জানলে? ঘ্রাণ পাচ্ছি। আসলেই কি? বোকা একটা। খুব তো আমায় গাধি বলতে, এখন তো নিজেই গাধা প্রমাণ হলে। ডাক্তার সেদিন বলেছিল মেয়ে হবে, মনে নাই তোমার? শুভ্র হাসে। আসলেই সে ভুলে গেছে। মেয়ে হওয়ার খুশিতেই সে সব ভুলেছে। প্রথম সন্তান, ছোট ছোট হাত পা, অদ্ভুত রকমের অনুভূতি হচ্ছে শুভ্র। শুভ্র চিন্তায় মগ্ন, বাচ্চাটা কবে তাকে বাবা বলে ডাকবে। শুভ্র ছোঁয়ার হাতের কাছে মেয়েকে রেখে বলে, দেখো আমার ছোট্ট মধুবালাকে। একদম পরী একটা। আজ পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ মনে হচ্ছে আমার নিজেকে। ছোঁয়া শুভ্র কথা শুনে মুচকি হাসে। 8 বছর পর। ছোঁয়া প্রায়ই ক্লান্ত, বালা জোড়া খুঁজতে খুঁজতে কিন্তু কোথাও পাচ্ছে না। শুভ্র অফিস থেকে এসে ছোঁয়ার মুড অফ দেখে বলে, কি হয়েছে আমার স্নিগ্ধার আম্মুর? আমার বালা জোড়া পাচ্ছি না। 1 ঘন্টা ধরে খুঁজতেছি। পুরো রুম খুঁজে খুঁজে আমি হয়রান। এতটুকু কথা বলেই ছোঁয়া কান্না করে দেয়, শব্দ করে। শুভ্র ছোঁয়ার কান্না দেখে একটু অবাক হয়। বিয়ের এত বছর পরেও বালাজোড়ার প্রতি ছোঁয়ার টান প্রবল। কেউ এতটা বালা পাগলি হতে পারে শুভ্র ভাবতে পারছে না। শুভ্রও খোঁজে কিন্তু পাচ্ছে না কোথাও। শুভ্র এবার ক্লান্ত হয়ে বলে, আচ্ছা বাদ দাও, পরে পাবে বালাজোড়া। এখন বলো আমার ছোট্ট মধুবালা, আমার স্নিগ্ধা মামুনি কোথায়? ছোঁয়ার এতক্ষণে মনে পড়ল মেয়ের কথা। প্রায়ই 1 ঘন্টা ধরে ছোঁয়া বালার চিন্তায় মেয়ের কথা ভুলেই গিয়েছিল। জনে মিলে পুরো বাড়ি খোঁজে, কোথাও পাই না স্নিগ্ধাকে। ওদের সাথে সাথে বাড়ির সবাই খোঁজে, কিন্তু কারো নজরে পড়ছে না স্নিগ্ধা। এবার শুভ্র ছোঁয়াকে বলে, আমার স্নিগ্ধা মামুনি ছাদে যায়নি তো? হ্যাঁ, আমার তো মাথায় ছিল না। ও তো সুযোগ পেলেই ছাদে চলে যায়। এটা বলেই জনে ছাদের দিকে ছুটে যায়। ছাদে গিয়ে দেখে ছাদের এক কোণে রেলিং ঘেঁষে বসে আছে তাদের ছোট্ট পরীটা। শুভ্র মেয়েকে দেখে শান্তির নিঃশ্বাস নিলেও ছোঁয়ার চোখে অগনি। কারণ স্নিগ্ধার হাতে ছোঁয়ার বালাজোড়া। ছোঁয়া বুঝতে পেরেছে এবার স্নিগ্ধা বালাজোড়া রি করে এখানে এসে লুকিয়ে আছে। শুভ্র ছোঁয়ার কানে কানে বলে, যার মা র ছিল সে কি করে ভালো হয় বলতো?
এই কারণেই বলতাম সময় হলে পাবি, বয়সের আগে মাতামাতি করিস না বালাজোড়া নিয়ে। এবার বুঝো ঠেলা, সামলা মেয়েকে। আফসোস আমার ছোট্ট মধুবালার কোনো চাচাতো ভাই নেই, কারণ আমার কোনো ভাই নেই। আহা। শুভ্র কথা শুনে ছোঁয়া রাগান্বিত চোখে একবার শুভ্র দিকে আর একবার মেয়ের দিকে তাকায়। শুভ্র ছোঁয়ার চোখ দেখে মেয়েকে কোলে নিয়ে দেয় এক দৌড়। ছোঁয়া কুটকুট করে হেসে ফেলে। তারা চিহ্ন, তারা চিহ্ন, তারা চিহ্ন, সমাপ্তি, তারা চিহ্ন, তারা চিহ্ন, তারা চিহ্ন।